সিরিজ রেজোন্যান্স করব, যেটা কি আরএলসি একটা সিরিজ সার্কিট, তাই তো? আচ্ছা, সিরিজ সার্কিট কাকে বলে, বা আমাদের যে সিরিজ রেজোন্যান্স আমরা বলি, ভাইবা বোর্ডে কোশ্চেন করলে আপনাকে সিরিজ রেজোন্যান্স কি বা সিরিজ রেজোন্যান্স বলতে কি বুঝি আমরা, উত্তরটা কি হবে, কেউ একজন বলতে পারবেন? সিরিজ রেজোন্যান্স কাকে বলে? সিরিজ রেজোন্যান্স বলতে বুঝি আমরা একটি আরএলসি সিরিজ সার্কিটের এমন একটি অবস্থা যেখানে আমাদের ইন্ডাকটিভ পাওয়ার এবং ক্যাপাসিটিভ পাওয়ার সমান। তাহলে আমরা যদি একটা আরএলসি সিরিজ সার্কিট দেখি, এই হচ্ছে আমাদের একটা আরএলসি সিরিজ সার্কিট। যখন আমাদের ইন্ডাকটিভ পাওয়ার আর ক্যাপাসিটিভ পাওয়ার সমান হবে, তাহলে এই সার্কিটে যদি আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ইন্ডাকটিভ পাওয়ার সমান ক্যাপাসিটিভ পাওয়ার, আমরা এটা কন্ডিশন জানি। তাহলে ইন্ডাকটিভ পাওয়ার কি হবে আমাদের? আই স্কোয়ার এক্সএল, আই স্কোয়ার এক্সি। এখন দেখেন, যেহেতু সিরিজ সার্কিট, তার মানে আমাদের কারেন্ট উভয় ক্ষেত্রে কি সমান, তার মানে আমরা লিখতে পারি এক্সএল সমান এক্সি। আমাদের মূলত আমরা যেটা বলি যে আরএলসি সিরিজ সার্কিটের কন্ডিশন কি, এক্সএল সমান এক্সি। মূলত এটা না, কন্ডিশন কন্ডিশন ছিল হচ্ছে এইটা, আমাদের এটা থেকে ডেরিভেশন করে এক্সএল সমান এক্সি আসে। এখন দেখেন, এক্সএল সমান যদি এক্সি হয় সিরিজ রেজোন্যান্স কন্ডিশনে, তাহলে আমাদের এখানে টোটাল রিঅ্যাকট্যান্সটা কত হচ্ছে, কে একজন বলেন দেখি? আমরা জানতাম হচ্ছে এই সার্কিট টোটাল ইম্পিডেন্সটা আসলে কেমন, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এটা আমাদের কন্ডিশন সূত্র ছিল জেড বের করার জন্য। এখন কন্ডিশনে পেয়ে গেছি কি এক্সএল সমান এক্সি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি জে অফ এক্সএল মাইনাস এক্সএল। তাহলে এই টার্মটা কেটে গিয়ে আমাদের কি শুধু আর থাকছে, তাই না? তার মানে আমাদের যে এখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আছে, এই টার্মটা থাকছে না। মূলত কি আমাদের এটা রেজোন্যান্স অবস্থায় শর্ট হয়ে যাচ্ছে, তাই না? আমাদের এটা ছিল আরএলসি সিরিজ সার্কিট। রেজোন্যান্স অবস্থায় আমাদের সার্কিটটা কি হয়ে যাচ্ছে, পিওর রেজিস্টিভ সার্কিট হয়ে যাচ্ছে, তাই না? তার মানে যদি পিওর রেজিস্টিভ সার্কিট হয়ে যায়, তাহলে আমাদের এই সার্কিটে কারেন্ট আর ভোল্টেজের মাঝে কোনো ফেজ ডিফারেন্স থাকবে? কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। তার মানে আমাদের রেজোন্যান্স অবস্থায় সেই সার্কিটের পাওয়ার ফ্যাক্টরটা কি আসবে? 1, অর্থাৎ ইউনিটি। আচ্ছা, আমাদের জি, তাহলে এখান থেকে আবার আমরা কি লিখতে পারি দেখেন, এই সূত্র থেকে আই দিয়ে যদি উভয় পাশে গুণ করে দিই, তাহলে আমরা লিখতে পারি কি ভিএল ইকুয়াল ভিসি, তাই না? আপনি এই কন্ডিশন দিয়ে অঙ্ক করতে পারবেন, এটা দিয়ে করতে পারবেন, আবার ভিএল ইকুয়াল ভিসি এই সূত্র দিয়েও করতে পারবেন, আপনার ইচ্ছা। আচ্ছা, আমাদের এই রেজোন্যান্স সার্কিট আমরা কোথায় অ্যাপ্লাই করব, সিরিজ রেজোন্যান্স সার্কিটটা, বা আমাদের প্রয়োজনীয়তা কি, কেউ বলতে পারবেন? ভাইবা বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, সিরিজ রেজোন্যান্স সার্কিট আমরা কোথায় অ্যাপ্লাই করব? আমরা অনেকে রেডিও বা টেলিভিশনের সাথে পরিচিতি, তাই না? রেডিওতে আমরা কি করতাম, একটা চাকা ঘুরিয়ে ঘুরে বিভিন্ন চ্যানেল সিলেক্ট করে নিতাম না? এখন মোবাইলে আমরা প্রেস করে অটো সার্চ দিয়ে যে চ্যানেলগুলো সিলেক্ট করি। আগে যে আমাদের রেডিও ছিল, ওইখানে একটা চাকা ছিল, মনে পড়ে? ওটা কিন্তু আমরা ঘুরাইতাম, ঘুরে ঘুরে আমরা কি করতাম, টিউনিং করতাম ভাই। টিউনিং করতাম, হ্যাঁ। টিউনিংটা কেন করতাম? একটা নির্দিষ্ট চ্যানেলে সিলেক্ট করার জন্য, তাই না? তার মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করে আমরা ওই ফ্রিকোয়েন্সিতে কি যে অনুষ্ঠান সম্প্রচার করা হতো সেটা আমরা শুনতে পেতাম। তাহলে আমাদের সিরিজ রেজোন্যান্স সার্কিটটা ওই কারণে ইউজ করা হয়, অর্থাৎ রেডিওতে বা টিভিতে আমাদের টিউনিং এর জন্য সিরিজ রেজোন্যান্স সার্কিটটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এখন এখানে যে বিভিন্ন ভেক্টর ডায়াগ্রাম আসে, তাহলে আমাদের সেগুলো কিভাবে আমরা ড্র করতে পারি? সমগ্র সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম, অর্থাৎ সিরিজ রেজোন্যান্স অবস্থায় একটা সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম কি হবে? এটা যদি আমাদের ভোল্টেজ হয়, কি হবে, ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকবে, তাই না? আর ইন্ডাক্টরের ভোল্টেজটা কি হবে? হ্যাঁ বলেন। প্রশ্ন যে রেডিও যে টিউনিং করার জন্য আমরা আরএলসি সার্কিটে মানে রেজোন্যান্স
সিরিজ রেজোন্যান্স সার্কিট ইউজ ইউজ করতেছি, করতেছি, এটা জি। কিভাবে কাজ করে? আচ্ছা, ওটা বলতেছি আমরা কিভাবে রেজোন্যান্স ঘটাবো, সেটা এখন আসেনি। দেখেন, আমাদের যে ভিএল এবং ভিসি পাচ্ছি সার্কিটে, তাহলে এইটার ভেক্টর ডায়াগ্রাম কি হবে? আমাদের কারেন্ট, যেহেতু সিরিজ সার্কিট, আমাদের কারেন্টকে রেফারেন্স হিসাবে ধরলাম। আর ইন্ডাক্টরের কাজ কি ছিল? কারেন্টকে বাধা দেওয়া। তার মানে ভোল্টেজটা আমাদের কি হবে? 90 ডিগ্রি লিড করবে। এটা হচ্ছে আমাদের ভিএল। ভিসির জন্য কি হবে আমাদের? এটা যদি কারেন্ট হয়, ক্যাপাসিটর আমরা জানি ভোল্টেজকে বাধা প্রদান করে, তাহলে আমাদের কি হবে? ক্যাপাসিটরের আরআরই যে ভোল্টেজটা, সেটা 90 ডিগ্রি লেগিং এ পড়ে যাবে, তাই না? আর এটা হচ্ছে আমাদের সমগ্র সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা এই সার্কিটটা কিভাবে রেজোন্যান্স সংঘটিত করতে পারি সেটা আমরা দেখবো। আমাদের কন্ডিশন কি ছিল? এক্সএল সমান এক্সসি। আমরা এক্সএল সমান কি জানি? 2 পাই এফ এল, আর এক্সসি সমান 1/2 পাই এফ সি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে আমরা পাচ্ছি এফ সমান 1/2 পাই রুট ওভার এল সি, না? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এটা। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করার সময় দেখেন, এখন আমাদের উনি যেটা বললো যে একটা সিগন্যালে আমরা ফিক্স করতে হলে আমাদের কি কি চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, বা কিভাবে আমরা রেজোন্যান্স সংঘটিত করব। আমাদের সাপোজ একটা ফ্রিকোয়েন্সি আছে, মনে করেন 100 কিলোহার্টজ, বা 100 কিলোহার্টজের চ্যানেল আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? ফ্রিকোয়েন্সিতে আমাদের ফিক্সড, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি কি চেঞ্জ করতে পারি? ইন্ডাক্টর অথবা কি ক্যাপাসিটরের ভ্যালু, তাই না? মানে আমাদের হয় ইন্ডাক্টর আমরা টিউনিং করব, অথবা কি ক্যাপাসিটরটা টিউনিং করব। আমরা সাধারণত কোনটা টিউনিং করে থাকি? ইন্ডাক্টরটা। তাহলে ইন্ডাক্টরের ভ্যালু কম বেশি করে আমরা ফিক্সড একটা ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসতে পারি, অথবা কি ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সটা চেঞ্জ করে আমরা কি এই 100 কিলোহার্টজের যে ফিক্সড ফ্রিকোয়েন্সি ছিল আমাদের, সেই ফ্রিকোয়েন্সিতে আমরা নিতে পারি। তাহলে একটা সার্কিটে আমাদের কয়ভাবে আমরা রেজোন্যান্স সংঘটিত করতে পারি। আবার দেখেন, যদি আমরা ক্যাপাসিটর আর ইন্ডাক্টরকে ফিক্সড রেখে দিই, তাহলে ওই সার্কিটটা আমরা রেজোন্যান্স সংঘটিত করতে পারি কিভাবে? এখন ফ্রিকোয়েন্সিটা ভেরিয়েবল হয়ে যাবে, কারণ আমরা এখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে এই সার্কিটটাকে রেজোন্যান্স সংঘটিত করতে পারি, তাই না? মানে তিনটে উপায় আমাদের: ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে, ইন্ডাকট্যান্সের ভ্যালু পরিবর্তন করে, অথবা কি ক্যাপাসিটরের ভ্যালু পরিবর্তন করে, তাই তো? আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির সাথে সাথে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ভ্যালুগুলো আসলে কেমন হয়। দেখেন, আমাদের কি ছিল? এক্সএল সমান 2 পাই এফ এল। এখানে আমাদের যে টার্মটা আছে 2 পাই, এটা তো কনস্ট্যান্ট, এলটাও কনস্ট্যান্ট, তাহলে ভেরিয়েবল কি থাকছে আমাদের এখানে? শুধু ফ্রিকোয়েন্সি, তাই না? ফ্রিকোয়েন্সির সাথে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সম্পর্কটা দেখবো। তাহলে আমরা লিখতে পারি এক্সএল সমানুপাতিক এল, পারি না? অর্থাৎ আমাদের সরি, এটা এফ হবে। অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি বাড়লে কি হবে? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বৃদ্ধি পাবে। আবার ফ্রিকোয়েন্সি কমে গেলে কি হবে? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান কমে যাবে, তাই তো? কারণ এটা একটা সমানুপাতিক কার্ভ হবে। এটা আমাদের ফ্রিকোয়েন্সি, এটা আমাদের এক্সএল। আর এই কার্ভটা কিসের আসলে? আমাদের এক্সএল ইকুয়াল টু 2 পাই এফ এল। এখন ফ্রিকোয়েন্সি বৃদ্ধির সাথে সাথে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের সম্পর্কটা কেমন আসবে? দেখেন, এখানে আমাদের কি আছে? এক্সসি সমান 1/2 পাই এফসি, তাই না? তার মানে আমাদের এখানে কনস্ট্যান্ট কোনটা কোনটা? 2 পাই হচ্ছে কনস্ট্যান্ট, ক্যাপাসিটরও কনস্ট্যান্ট। তাহলে আমরা কি লিখতে পারি? এক্সসি সমানুপাতিক 1/c 1/f। তার মানে আমাদের কি ফ্রিকোয়েন্সি বাড়লে এখন কি হবে? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা কমে যাবে। আর যদি ফ্রিকোয়েন্সি কমে যায়, তাহলে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা কি হবে? বৃদ্ধি পাবে, তাই না? আমরা এসএসসি তে করে এসেছিলাম y = 1/x, এর কার্ভটা কেমন হবে করছিলাম না? এখন এটা যদি আমাদের f হয়, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভিতরে সম্পর্ক হবে, যে কার্ভটা আসে। এখন দেখেন, এখানে আমাদের কি ছিল? ফ্রিকোয়েন্সির ভ্যালু সবথেকে কম না? তার মানে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু বেশি হয়েছে। আবার এখানে আমাদের কি হয়েছে? ফ্রিকোয়েন্সি অনেক বেশি, কিন্তু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু কি?
অনেক কম, তাই তো? আমরা ইকুয়েশন থেকে বলতে পারি আমাদের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পারলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু হ্রাস পাবে, সেম ভাবে ফ্রিকোয়েন্সি হ্রাস পেলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু বৃদ্ধি পাবে। তাহলে এখন যদি আপনাকে কোশ্চেন করে রেজোন্যান্স সার্কিটের পরবর্তীতে আমাদের সার্কিটটা কি অবস্থায় থাকে, তাহলে উত্তর কি হবে? সার্কিট আপনাকে কোশ্চেন করলো রেজোন্যান্সের পরে সার্কিটটা কি টাইপের হবে, ল্যাগিং, লিডিং বা ইউনিটি, কোন টাইপের পাওয়ার ফ্যাক্টর উন্নীত হবে? ইউনিটি। ইউনিটি। ইউনিটি তো রেজোন্যান্স অবস্থায় ছিল, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে যদি আমরা বেশি ফ্রিকোয়েন্সি প্রদান করি তাহলে কি হবে পাওয়ার ফ্যাক্টর? দেখেন আমাদের কন্ডিশন কি ছিল, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বৃদ্ধি পায়, আর এটা কি কমে যাচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তার মানে এই সার্কিটটার উপর তখন আমাদের কি ক্যাপাসিটরের প্রভাব কমে যাচ্ছে আর ইন্ডাক্টরের প্রভাব বেশি হয়ে যাচ্ছে, তখন ল্যাগিং হবে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে যদি বেশি ফ্রিকোয়েন্সি আমরা প্রয়োগ করি সার্কিটে, তাহলে আমাদের সেই সার্কিটটা তখন ল্যাগিং সার্কিট হিসাবে কাজ করবে বা ইন্ডাকটিভ সার্কিট। আর যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সিতে আমরা সার্কিটটাকে অপারেট করি তখন সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি হবে, ল্যাগিং না লিডিং না ইউনিটি? লিডিং হবে, কারণ কি ফ্রিকোয়েন্সি কম হলে ক্যাপাসিটরের প্রভাবটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি তখন এই সার্কিট আমাদের তখন লিডিং হিসেবে কাজ করছে, আর রেজোন্যান্স অবস্থায় সার্কিটটা কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করবে, তাই তো? জি। আচ্ছা। তাহলে আমরা যে দুইটা কার্ভ অঙ্কন করলাম এই দুইটা কার্ভ যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে আমাদের কি পাচ্ছি দেখেন তো একটু। রেজোন্যান্স সার্কিটের রিঅ্যাকট্যান্স এবং আমাদের ফ্রিকোয়েন্সির ভিতরে সম্পর্কটা দেখব। এই দুইটা কার্ভকে আমরা পাশাপাশি অঙ্কন করছি। তাহলে এটা আমাদের ছিল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের কার্ভ, অর্থাৎ XL = 2πfL, এটা ফ্রিকোয়েন্সি, এটা কি ছিল আমাদের রিঅ্যাকট্যান্স কার্ভ। আচ্ছা, এটা ক্যাপাসিটরের কার্ভ ছিল আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের কার্ভ। আচ্ছা, এখন এই যে দেখেন দুইটা কার্ভ একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? তাই তো? এই বিন্দুটা কি আমাদের, এটা কখন পাবো আমরা? ওই যে আপনাদের কি বলা হয়েছিল, কন্ডিশন কি ছিল, রেজোন্যান্স অবস্থায় সার্কিটের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান, তাই ছিল না? দেখেন এই বিন্দুতেই কিন্তু দুইটাই সমান, দুইটা সমান বলে একই জায়গায় বিন্দু পড়ছে, তাই না? তার মানে এই বিন্দুটাই আমাদের কি হবে, রেজোন্যান্স সংঘটিত হবে। তার মানে এই ফ্রিকোয়েন্সিটার নাম কি দিতে পারি আমরা, FR, তাই তো? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এখন কিছুক্ষণ আগে আমরা দেখলাম কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির পরে, তার মানে বেশি ফ্রিকোয়েন্সিতে সার্কিটটা কার প্রভাবে কাজ করবে, এই কার্ভটা কার, ইন্ডাক্টরের না? তার মানে এখানে আমাদের এক্সেলটা বড়, এক্সি ছোট, তাই তো? এবার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সিতে আমরা কিছুক্ষণ আগে কি দেখে আসলাম, সার্কিটে কার প্রভাব বেশি থাকে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের। তার মানে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সিতে কি হবে, এক্সিটা এক্সেল এর থেকে বড়, আর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কি কন্ডিশন আসবে, এক্সএল = এক্সি, তাই তো? আচ্ছা, আপনাদের কারো কাছ থেকে সাউন্ড আসতেছে, তিনি একটু মিউট করে নেন। আলামিন ভাই মিউট করে রাখেন। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের ইম্পিডেন্স এবং ফ্রিকোয়েন্সির ভিতরে সম্পর্ক, এটা কেমন হবে, সার্কিটের ইম্পিডেন্স এবং ফ্রিকোয়েন্সির ভিতরে সম্পর্ক। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সময় তো আমাদের সার্কিটের ইম্পিডেন্স সবথেকে কম, সেটা কার সমান হবে, Z = R, তাই না? আমরা দেখে আসলাম যেটা। জি। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির পরে এবং পূর্বে আমাদের ইম্পিডেন্সের ভ্যালু কম হবে না বেশি হবে, কোনটা? বেশি হবে। আচ্ছা দেখেন আমাদের জেডটি যে ইকুয়েশন ছিল, জেডটি সমান আমরা কি জানতাম, R + J of XL - J of XC, তাই না? আর আমাদের যে জেড মডুলাস অফ জেড, এটা আমরা কিভাবে বের করতাম,
এক্স সমান আমাদের কি ছিল এক্সএল মাইনাস এক্সি, তাই না? তার মানে আমরা কি বুঝছি এখানে, আমাদের যে কোনো একটা বড় হলে কি ভ্যালু আমাদের ইম্পিডেন্সের যে মডুলাস ভ্যালু এটা কি বেশি হয়ে যাবে না? এখন যদি এক্সএলটা বড় হয় তাহলে কি, এটা সাপোজ আমরা 80 ওহম ধরলাম, এটা 50 ওহম, তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা কত আসছে 30 ওহম, তাই না? আবার যদি কোনো কারণে আমাদের এক্স এর ভ্যালুটা বেশি হয়ে যায়, সাপোজ 150 ওহম ধরে নিয়েছি, আর এক্সএল এর ভ্যালু 80 আছে, তাহলে আমাদের কত হচ্ছে 80 মাইনাস 150, তাহলে থাকছে কত মাইনাস 70। এখন এই যে এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে কি হবে মাইনাস 70 স্কোয়ার, আর আর তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে দেখেন এই ভ্যালুটা আমাদের মাইনাসটা কি পজিটিভ হয়ে যাচ্ছে না? জি ভাই। তার মানে এক্সএল অথবা এক্সিস যেটাই বৃদ্ধি পাক আমাদের কি হবে ইম্পিডেন্স বৃদ্ধি পাবে। আর যদি দুইটাই সমান হয় তাহলে আমাদের কি হবে, তখন এই এক্স টার্মটা বাদ হয়ে শুধু রুট আর স্কয়ার, তার মানে কি জেড সমান তখন আমরা আর পাচ্ছি। এ থেকে আমরা কি বলতে পারি, আমাদের রেজোনেন্সের পরে এবং পূর্বে কি হবে আমাদের ইম্পিডেন্স বৃদ্ধি পাবে, তাই না? আর রেজোনেন্স অবস্থায় সার্কিটের ইম্পিডেন্স কি হবে সবথেকে কম হবে, তাই তো? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের জেড, এটা হচ্ছে আমাদের এফ আর অর্থাৎ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এই পজিশনে আমাদের ইম্পিডেন্সের মান কি শুধু আর। বুঝা গেল এই কার্ভটা? জি আর এই যে রেজোন্যান্সের পরে এবং পূর্বে যে কন্ডিশন ছিল আমাদের সেই কন্ডিশনের উভয় পাশে আছে। এখন দেখেন আমরা এই কার্ভ থেকে ইজিলি বুঝতে পারছি কি রেজোন্যান্সের থেকে কম ফ্রিকোয়েন্সি দিলেও আমাদের জেড এর মান কি বেশি হয়ে যাচ্ছে না, বা রেজোন্যান্স জি ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে আমাদের ইম্পিডেন্স বেশি হয়ে যাচ্ছে। আমরা তো অলরেডি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সূত্র ক্যালকুলেশন করে নিয়েছি। আচ্ছা, এখন আমরা দেখব রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং কারেন্টের ভিতরে কি সম্পর্ক এই সার্কিটের। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে সিরিজ সার্কিটের কারেন্টের মানটা কেমন হবে, বেশি না কম? কে একজন বলেন দেখি। কম কম হওয়ার কথা, কম কেন হবে? কারণ এখানে আমাদের রেজিস্ট্যান্সের পরিমাণ কম আচ্ছা, থাকবে। এই যে দেখেন এফ আর রেজোন্যান্স অবস্থায় আমাদের সার্কিটের ইম্পিডেন্স কি ছিল শুধু রেজিস্ট্যান্স, তাই না? আর এই কার্ভ থেকে আমরা কি বুঝতে পারছি রেজোন্যান্সের আগে সার্কিটের ইম্পিডেন্স বেশি, আবার রেজোন্যান্সের পরেও কি সার্কিটের ইম্পিডেন্স বেশি না? তার মানে যখন আমাদের ইম্পিডেন্স কম তখন কি আমাদের সার্কিটের কারেন্ট বেশি হবে, কারণ কি আমরা জানি I ইকুয়াল ভি বাই জেড। তার মানে জেড এর মান যত কম হবে আমাদের কারেন্টের ভ্যালু কি তত বেশি হবে। তাহলে কম কোথায়, রেজোন্যান্স অবস্থায়, তাই না? তার মানে রেজোন্যান্স অবস্থায় আমাদের সার্কিটের কারেন্ট কি হবে সব থেকে বেশি হবে না? জি এইটা হচ্ছে আমাদের রেজোন্যান্স পয়েন্ট আই। এখন দেখেন আমরা এই কার্ভ থেকে কি বুঝছি রেজোন্যান্সের থেকে কম ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স বেশি, এখন ইম্পিডেন্স বেশি হয়ে গেছে, ভোল্টেজ তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে কি হবে কারেন্টের মান কম হবে কি? জি এই যে কারেন্টের মান কম ছিল, কারেন্টের মান বেশি হবে। হ্যাঁ কারেন্টের মান কম, এখন আমরা আস্তে আস্তে যত রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির দিকে অগ্রসর হব তার মানে কি আমাদের ইম্পিডেন্স কি আস্তে আস্তে কমে যাচ্ছে না? জি এখন যদি ইম্পিডেন্স কমে যায় তাহলে আমাদের আস্তে আস্তে কি হবে কারেন্টের ভ্যালুটা বৃদ্ধি পেতে থাকবে, তাই তো? এক সময় এসে আমাদের ইম্পিডেন্সের মান কি আছে শুধু রেজিস্টিভ ভ্যালু, তার মানে সব থেকে কম ইম্পিডেন্সের মান, তার মানে কারেন্টের মানও কি সব থেকে বেশি। এখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে যতই আমরা ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করছি আমাদের কি হচ্ছে সার্কিটের ইম্পিডেন্সটা বৃদ্ধি পাচ্ছে। সার্কিটের ইম্পিডেন্স যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি হবে কারেন্টের ভ্যালু আস্তে আস্তে আবার কমতে থাকবে, তাই না? বুঝা গেল এ পর্যন্ত? জি ভাই আচ্ছা, রেজোন্যান্স সার্কিটে অপর একটা সার্কিট নামে ডাকা হয়, সেই সার্কিটের নামটা কি জানা আছে? অ্যাসেপ্টর সার্কিট। অ্যাসেপ্টর সার্কিট কারণ কি দেখেন রেজোন্যান্স অবস্থায় আমাদের সার্কিটের ইম্পিডেন্স সব থেকে কম, তার মানে কারেন্ট বেশি, তাহলে আমাদের আউটপুট কি হবে বেশি হবে না? কারেন্ট যেহেতু বেশি হচ্ছে আমাদের, আর রেজোন্যান্সের পরে এবং পূর্বে ইম্পিডেন্স বেশি, তার মানে কারেন্ট কমে যাচ্ছে, তাই তো? জি রেজোন্যান্স সার্কিটকে আমরা অ্যাসেপ্টর সার্কিট বলেও ডাকতে পারি। আচ্ছা,
তাহলে রেজোন্যান্স সার্কিটে আমরা তিনটা কন্ডিশন পাচ্ছি, একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আগের কন্ডিশন এবং পরের কন্ডিশন। এই তিনটা কন্ডিশনের যে ওয়েভ ডায়াগ্রাম আসবে আপনারা কি অঙ্কন করতে পারবেন? দেখেন এটা আমরা নিলাম হচ্ছে কারেন্টের ইকুয়েশন। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আগে অর্থাৎ কম ফ্রিকোয়েন্সিতে আমাদের সার্কিটটা কার মতো আচরণ করবে? ক্যাপাসিটিভ সার্কিটের মতো না? কম জি ফ্রিকোয়েন্সিতে। তার মানে ক্যাপাসিটিভ সার্কিটে আমাদের কি থাকে? কারেন্ট আগে থাকে না ভোল্টেজ আগে থাকে? ক্যাপাসিটিভ Current সার্কিটে কারেন্ট আগে থাকে, ভোল্টেজ পিছনে থাকে, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট। এটা কখন আমাদের ফ্রিকোয়েন্সি যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির থেকে কম, তাই তো? আর এটা হচ্ছে আমাদের ফেজ পার্থক্য। এখন যদি আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে আসে তখন আমাদের ওয়েভ ডায়াগ্রামটা কেমন হবে? এফ ইকুয়াল টু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তখন কারেন্ট আর ভোল্টেজের মাঝে কি কোনো ফেজ পার্থক্য থাকবে? থাকবে না। কারণ কি? আমরা জানি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাই না? আর ইউনিটি তখনই হয় যখন কারেন্ট এবং ভোল্টেজের মাঝে কোনো ফেজ পার্থক্য থাকে না। দেখেন কোনো ফেজ পার্থক্য আছে এখানে? তার মানে ফাই ইকুয়াল আমরা কত লিখতে পারি? 0 ডিগ্রি। এটা হচ্ছে কারেন্টের ওয়েভ, এটা ভোল্টেজের ওয়েভ। এখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে আমাদের কি হবে? বেশি ফ্রিকোয়েন্সিতে আমাদের সার্কিটটা কি ইন্ডাকটিভ সার্কিট না? ইন্ডাকটিভের মতো। জি জি ভাই। কারেন্ট পিছনে থাকবে, তাই তো? জি ভাই। ভোল্টেজটা এগিয়ে যাবে। তাহলে আমরা কারেন্টকে পিছনে ফেলে দিই আর ভোল্টেজটাকে কি করব? আগে পাঠিয়ে দেবো, তাই তো? এটা যদি কারেন্টের ইকুয়েশন হয়, এটা আমাদের কিসের ইকুয়েশন হবে? ভোল্টেজের ইকুয়েশন। বুঝা গেল? এখানে ফ্রিকোয়েন্সিটা আমাদের কি হবে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সি। আগের চিত্রটাতে মনে হয় কারেন্টের ওয়েভটা আগে হওয়ার কথা না? এটাতে হ্যাঁ, মানে কারেন্ট আগে আছে এটা বুঝবো, মানে ফেজ পার্থক্যটা কোনটা ধরবো, মানে কারেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আচ্ছা, ফেজ আগের চিত্রে। পার্থক্যটা, হ্যাঁ এই চিত্রের কথা বলছেন আপনি? জি জি আচ্ছা, দেখেন আমাদের ফেজ পার্থক্য হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আমরা সাপোজ জানতাম কি আই সমান 10 sin 40 আর ভি সমান জানতাম, ধরে নেন এটা sin 40 + 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের ফেজ পার্থক্য কত? ফেজ পার্থক্য বলতে আমরা কি বুঝি? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে দুইটার মাঝে জি। মধ্যবর্তী অ্যাঙ্গেলের পার্থক্য কত? 30 ডিগ্রি না? 30 ডিগ্রি। জি এখন কারেন্ট আগে না ভোল্টেজ আগে, এটা আমাদের কি ওয়েভ ডায়াগ্রামের জন্য প্রয়োজন, ফেজ পার্থক্য ক্যালকুলেশন করার জন্য কোনো প্রয়োজন নেই। এখন বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা যদি আমাদের বলে পাওয়ার ফ্যাক্টর, সার্কিটের যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই এবং ফ্রিকোয়েন্সির মধ্যকার সম্পর্ক বের করতে, তাহলে আমরা কিভাবে করতে পারি? সার্কিটের ফেজ অ্যাঙ্গেল এবং ফ্রিকোয়েন্সির ভিতরে সম্পর্ক, এটা কেমন হবে কেউ বলতে পারবেন?
এখন যদি আমাদের কখনো ফেজ পার্থক্য এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মাঝে সম্পর্ক যদি এগুলো আসে না, কিন্তু এমসিকিউ এর জন্য সেই যে কি বললাম, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে আমাদের সার্কিটে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হিসেবে কাজ করে। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স একই কথা কি হচ্ছে, আমাদের ঘুরিয়ে পিছিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কন্ডিশন চলে আসতেছে, তাই না? আবার এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সিতে আমাদের সার্কিটটা কি ছিল? ক্যাপাসিটিভ ছিল। ও স্যার, ক্যাপাসিটিভ, ক্যাপাসিটি, হ্যাঁ। যার জন্য লিখেছি ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের থেকে বেশি। এখন দেখেন, যদি আমাদের ফ্রিকোয়েন্সি একবারে শূন্য থাকে, যখন শূন্য, তখন আমাদের এক্সেল সমান আমরা কি জানছি? 2 পাই ইন্টু 0 ইন্টু এল, তার মানে কত? শূন্য না? জি ভাই। তার মানে ওই সার্কিটে আমাদের ইন্ডাক্টরের কোনো প্রভাব নেই, আছে কি? নাই। আবার এক্স সমান আমরা কি জানি? 1/2 পাই ইন্টু 0 ইন্টু সি। যদি ফ্রিকোয়েন্সি শূন্য হয়, তাহলে এখানে কি অসীম না ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স? জি এখন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি অসীম হয়ে থাকে, তাহলে আমাদের ওই সার্কিটটা কি হিসাবে কাজ করছে? পিওর ক্যাপাসিটিভ সার্কিট না? জি তাহলে এখানে আমাদের ফেজ পার্থক্য কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। বুঝা গেল? আবার যখন আমাদের ফ্রিকোয়েন্সি অনেক বেশি করা হচ্ছে, তখন আমাদের কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি যখন বেশি অনেক, তখন দেখেন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমাদের বৃদ্ধি পাচ্ছে, তাই না? আবার যদি ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আস্তে আস্তে শূন্যর কাছাকাছি আসবে, তাই তো? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কমে যাচ্ছে আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বেশি হয়ে যাচ্ছে। তার মানে ওই সার্কিটে আমাদের তখন কি হবে? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি এখন মনে করেন আমাদের ফ্রিকোয়েন্সি নিলাম আমরা 10 মেগাহার্টজ, তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু কি হবে? অনেক কম হবে না? যা আমরা শূন্য ধরে নিতে পারি, তাই তো? এখন যদি শূন্য ধরে নিই, তাহলে আমাদের ওই সার্কিটটা কি শুধু ইন্ডাক্টরের প্রভাব থাকছে, তার মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা আমাদের বেশি। আর তখন আমাদের ফেজের ডিফারেন্স কত আসছে? যেহেতু ভোল্ট আছে কি সার্কিট এলিমেন্ট, রেজিস্টর আর ইন্ডাক্টর, ফেজ ডিফারেন্স কত আসলো? 90 ডিগ্রি না? আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি? কাট অফ ফ্রিকোয়েন্সি একজন বলেন দেখি, কাট অফ ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি? বা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি অথবা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। দেখেন আমাদের যে রেজোন্যান্স সার্কিটের কার্ভটা ছিল কেমন? এটা যদি ফ্রিকোয়েন্সি হয়, এটা ছিল কি কারেন্ট, এটা হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এটা আমাদের আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এটা কি ছিল? লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সি কাকে বলে? যে ফ্রিকোয়েন্সিতে কোন সার্কিটের পাওয়ার গেইন কত? -3 ডেসিবেল, তাই না? অর্থাৎ 3 ডেসিবেল। তাহলে আমরা সেই সার্কিটকে কি বলতে পারি, বা সেই ফ্রিকোয়েন্সিকে বলতে পারি আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি। আর যে বিন্দুতে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি বা পাওয়ার গেইন 3 ডিবি পাচ্ছি, সেই বিন্দুকে আমরা বলতে পারি হাফ পাওয়ার পয়েন্ট। কাট অফ ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে আমাদের আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, তার মানে এই বিন্দুতে আমাদের পাওয়ার গেইন আসবে হচ্ছে 3 ডিবি। আবার এই যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এখানে আমাদের পাওয়ার গেইন কত আসবে? 3 ডিবি। পাওয়ার গেইন বলতে আমরা কি বুঝি? গেইন বলতে আমরা বুঝি আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। যখন ওইটাকে আমরা লগারিদমিক আকারে লিখবো, ডিবি সমান আমরা লিখতে পারি হচ্ছে 10 log পি আউট বাই পি ইন।
অর্থাৎ এই যে কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের এই ভ্যালুটা হচ্ছে 3 ডিবি হয়। এখন কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের কারেন্টের ভ্যালু কত হবে? কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের কারেন্টের ভ্যালু হচ্ছে আই ম্যাক্সিমাম ভাগ √2, এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিতে। এখন দেখেন কাট অফ ফ্রিকোয়েন্সিতে যে আমাদের পাওয়ার গেইন এত আসলে আমরা এটা সেটা ক্যালকুলেশন করব। কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের সার্কিটের পাওয়ার কি হবে দেখেন, পিসি সমান কাট অফ কারেন্ট ইনটু কি সার্কিটের রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে আমাদের কাট অফ কারেন্টের কন্ডিশন কি ছিল? আই ম্যাক্সিমাম ভাগ কি √2 ইনটু কি আর। এখন এই যে আই ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কারেন্টের স্কয়ার গুণ রেজিস্ট্যান্স, তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি? ম্যাক্সিমাম পাওয়ার, তাই না? এখন ম্যাক্সিমাম পাওয়ারটা আমরা কখন পেয়েছিলাম? এই যে আমাদের রেজোন্যান্স কন্ডিশন অবস্থায়, তাই কি? তার মানে আমরা এটা লিখতে পারি পি ম্যাক্স বাই 2। তার মানে কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের সার্কিটের পাওয়ার কত হচ্ছে? ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক, তাই না? আর যদি আমরা ডিবি তে নিয়ে আসি তখন কত আসবে? 3 ডিবি আসবে আমাদের ক্যালকুলেশন করলে। এখন আমরা দেখবো আমাদের আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যে ইকুয়েশন জানতাম সেটা আসলে কিভাবে আসলো। আচ্ছা, আর একটা সূত্র ছিল হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিতে সার্কিটের ইম্পিডেন্স কত হয়, সেটা পরে আসি। দেখেন আমাদের সার্কিটের ইম্পিডেন্স যখন আমরা ক্যালকুলেশন করতাম, জেড জেড সমান কি জানি আমরা? রুট আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি স্কোয়ার, তাই তো? এন্ড কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি আমরা কিছুক্ষণ আগে দেখলাম কি কারেন্ট কি হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টের অর্ধেক, তাই না? আর কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের ইম্পিডেন্সের ভ্যালু আসে হচ্ছে √2r, এটা হচ্ছে কন্ডিশন আমাদের কাট অফ অবস্থায়। তাহলে যদি √2r হয়ে থাকে তাহলে এই পাশটা আমরা কি করতে পারি? যেরকম আছে এরকমই লিখে দিলাম। এখন দেখেন উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে কি পাচ্ছি? 2r²। এটা পাচ্ছি কি? আপনারা কি বুঝতে পাচ্ছেন? এখানে জেড এর পরিবর্তে √2 আর লিখলাম। কাট অফ কন্ডিশনে আমাদের যেমন এখানে একটা কন্ডিশন আছে কি ম্যাক্সিমাম কারেন্টের √2 ভাগ, এটা আমরা পাচ্ছি। সেম ভাবে কাট অফ অবস্থায় আমাদের সার্কিটের ইম্পিডেন্সটা হবে হচ্ছে √2r, অর্থাৎ রেজিস্ট্যান্সের যে ভ্যালু থাকবে তার সাথে √2 গুণ করলে কাট অফ অবস্থায় আমরা ইম্পিডেন্সটা পাবো। অর্থাৎ এই পজিশনে আমাদের সার্কিটের ইম্পিডেন্স কত হবে? আচ্ছা দেখেন আমাদের জেড সমান আমরা কি জানি? জেড সমান v/i, তাই তো? এখন কাট অফ অবস্থায় আমাদের কারেন্ট কি ছিল? আই ম্যাক্স বাই √2। তাহলে এখানে আমরা লিখে দিই, এটা যেহেতু আইসি জেডসি, তাহলে আই ম্যাক্স বাই √2। এখন এটা ক্যালকুলেশন করে দেখেন কি আসছে? √2 v/i ম্যাক্স, তাই না? এখন তার মানে কি হচ্ছে v/i ম্যাক্স, এটা আমাদের কি ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হচ্ছে। ম্যাক্সিমাম কারেন্ট কখন প্রবাহিত হয়? আমাদের রেজোন্যান্স অবস্থায়। আর রেজোন্যান্স অবস্থায় সার্কিটের ইম্পিডেন্স কত? শুধু আর না, তার মানে আমাদের √2r পেয়েছি কাট অফ অবস্থায়। জি। আচ্ছা, এই কাট অফ কন্ডিশন থেকে আমরা এটা লিখলাম। এখন এটা একটু সুন্দর করে সাজায় নেন ইকুয়েশনটাকে। তাহলে আমরা কি পাচ্ছি?
আর স্কোয়ার ইকুয়াল ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার, তাই তো? এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে একটা বিয়োগ হয়ে যায়, শুধু একটা রয়ে গেল। এখন আমরা উভয় পাশে কি বর্গমূল করতে পারি, তাই তো? বর্গমূল করলে আমাদের কি হয়ে যাচ্ছে, রুটটা বাদ হয়ে যাচ্ছে, তাই না? স্কোয়ারটা বাদ দাও। সরি, স্কোয়ারটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসতে পারি না? আর মাইনাস ওমেগা এল মাইনাস কি 1 বাই ওমেগা সি, তাই তো? এটা সমান 0। এখন এটাকে আবার আমরা কি একটা সাজায় লিখতে পারি? সাজায় লিখবো কিভাবে দেখেন। এটা প্লাস হবে না? হ্যাঁ, এটা প্লাস হবে। এখন যদি আমরা এল দ্বারা ভাগ করে দিই, উভয় পাশকে ভাগ করা যাবে কি এল দ্বারা? আচ্ছা, এল দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি দেখেন, আর বাই এল মাইনাস ওমেগা মাইনাস কি হচ্ছে 1 বাই ওমেগা এল সি, তাই তো? এখন আবার আমরা কি করতে পারি, নিচে লসাগু করা যাবে কি? যাবে। আচ্ছা, লসাগু না করে আমাদের এটা যেমন আছে এরকমই থাক। আমরা এটা কি করলাম, এল দ্বারা ভাগ করেছিলাম, আবার এই ইকুয়েশনকে কি করবো এখন, ওমেগা দ্বারা গুণ করে নেব। তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, মাইনাস ওমেগা দিয়ে একবারে গুণ করি তাহলে সুবিধা হবে। মানে মাইনাস ওমেগা দিয়ে গুণ করলে কি হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে ওমেগা স্কোয়ার। এটা কি হচ্ছে আমাদের এখানে মাইনাস ওমেগা ইন্টু আর বাই এল। এবার এটা কি মাইনাস 1 বাই এল সি, কারণ কি ওমেগার নিচে ছিল আর একটা ওমেগা দিয়ে গুণ করে নিয়েছি, তাহলে ওমেগা ওমেগা কেটে যায়, প্লাস মাইনাসে কি মাইনাস, তাই তো? এটা সমান আমরা কি জি। লিখতে পারি 0। এই পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আমাদের এটা কি ইকুয়েশন দেখেন তো দেখি, দ্বিপদী ইকুয়েশন না? আমরা ম্যাথে পড়েছিলাম, মনে পড়ে? জি ভাই। এটা হচ্ছে এখন ওই ইকুয়েশন সমাধান করার জন্য আমরা কি ওয়ে খুঁজতে পারি, এটা মুছে দিলাম। দেখেন আমাদের ইকুয়েশন ছিল কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল যদি 0 হয় তাহলে এক্স সমান কি হবে, মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস মাইনাস বি বাই 2a সরি এখানে আর মাইনাস হবে না, রুট বি স্কোয়ার মাইনাস 4ac এক্স এর ভ্যালু। এরকম ছিল না আমাদের কন্ডিশনটা? মনে পড়ে এই কন্ডিশনটা? ম্যাথে ছিল আমাদের, আমরা যখন বহুপদী নিয়ে অঙ্ক করেছি তখন এরকম ইকুয়েশন থাকলে এক্স এর ভ্যালুটা এভাবে বের করতাম। তাহলে আমরা এখানে কি দেখেন তো সেম ইকুয়েশন কিনা, এটার এটা সেম কি, সেম ইকুয়েশন। তাহলে আমরা কি করতে পারি এখন, এখন এই ওমেগার ভ্যালুটা বের করব, তাই না? তাহলে ওমেগা সমান আমরা কি লিখতে পারি, মাইনাস বি বাই 2a, তার মানে আমাদের বি কোনটা এখন, আর বাই 2 না, আর বাই এল না? আর বাই এল। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে দেখেন, মাইনাস মাইনাস আর বাই এল, এবার 2 লিখলাম। এ মানে কত, ওমেগার সাথে যে সহগ আছে, ওমেগার সাথে সহগ আছে কত, 1 তো লেখার প্রয়োজন নাই। এবার প্লাস মাইনাস আবার কি ছিল বি বাই 2a, তার মানে কি মাইনাস আর বাই এল বাই 2, তাই তো? জি। সরি এখানে বি বাই 2a হবে না, এটা এটা হবে হচ্ছে 1 বাই 2a, ছিল হচ্ছে আমাদের রুট ডি বাই 2a, এরকম ছিল কন্ডিশনটা। তাহলে এখানে আমরা 1 লিখলাম। এখন এখানে বি স্কয়ার মানে কত, মাইনাস আর বাই এল স্কয়ার আর মাইনাস 4ac, এর মান তো 1, সির মান কত আছে এটা, তাই না?
তাহলে 1 দেখেন by LC হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কন্ডিশন কি হচ্ছে 4/LC 4/LC, তাই তো? এ পর্যন্ত কি ঠিক আছে? জি আচ্ছা, এখন ওমেগা সমান আবার আমরা কি জানি 2πf, তাই না? জি তাহলে এখানে শুধু f লিখলাম, f লিখে 1/2π এই পাশে লিখে দিলাম, কোনো সমস্যা আছে? না আচ্ছা, এখন এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে r/12 লিখতে পারি, পারি না? r/12 এখন প্লাস মাইনাস আবার আমরা এটাকে কি করতে পারি, যেভাবে আছে সেভাবে লিখে দিলাম, কারণ এখানে আর সমাধান করার কোনো ওয়ে নাই। তাহলে লিখতে পারি r²/L² প্লাস 4/LC, তাই তো? জি আচ্ছা, এখন দেখেন আমাদের একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে এখানে যে টার্মটা আছে, তার মানে হাফ রুট r²/L² প্লাস 4/LC, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এই ভ্যালুটা সবসময় r/12 এর থেকে আমাদের কি বেশি হতে হবে, বুঝে গেল? কেন বেশি হবে? এটা হচ্ছে আমাদের রেজোন্যান্স সার্কিটের কন্ডিশন। অনেকগুলো কন্ডিশন আছে, সূত্র প্রমাণের ক্ষেত্রে যতগুলো কন্ডিশন দরকার হয় সেগুলো সবই আসবে আস্তে আস্তে। আচ্ছা দেখেন, আমাদের আপার কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা কি জানি, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি বেশি থাকে আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কি কম থাকে, তাই না? কম থাকে আচ্ছা, এখন এখান থেকে এই যে একটা ফ্রিকোয়েন্সির ইকুয়েশন পেলাম, এখানে কয়টা ইকুয়েশন আছে আমাদের টোটালি? দুইটা না? জি একটা প্লাস আর একটা মাইনাস হয় আচ্ছা, এই পাঁচটা মুছে দিলাম। ওইটা কেন বেশি আসতেছে এখন আপনারা বুঝতে পারবেন। জি আচ্ছা দেখেন, তার মানে আমাদের যেহেতু প্লাস করলে আমাদের কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তাই তো ভ্যালুটা? জি আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি f2 ইকুয়াল 1/2π রুট r/12 প্লাস হাফ r²/L² প্লাস 4/LC। আপার কাট অফ ফ্রিকোয়েন্সি সমান এটাকে আমরা লিখতে পারি। জি আচ্ছা, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যেহেতু আমাদের কম, তাহলে কি মানে কি এই মাইনাসেরটা হবে না আমাদের? জি আচ্ছা, 1/2π রুট সরি r/12 মাইনাস 1/2 তো রুট r² - L² প্লাস 4/LC, তাই তো? জি এটা হওয়ার কথা। এখন দেখেন আমাদের কন্ডিশনে কি দিয়েছে, এই ভ্যালুটা সবসময় r/12 এর থেকে বেশি কেন আসলো? যদি বেশি হয়ে থাকে দেখেন তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি কি মাইনাস হয়ে যাচ্ছে না? জি ফ্রিকোয়েন্সি কি আমাদের কখনো মাইনাস হবে? না ফ্রিকোয়েন্সি কখনো মাইনাস হবে না, যার জন্য আমাদের কি করছে এইটা পজিটিভই রেখে দিয়েছে, দিয়ে এইটা তার মানে বড়টা থেকে আমাদের এই ছোটটা বিয়োগ করে নেওয়া হয়েছে, তাহলে আমরা পাবো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এখানে কেন প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ করলো বুঝতে পারছেন? এই যে কন্ডিশনের জন্য, কারণ কি এই ভ্যালুটা আমাদের এর থেকে বড়, যখনই বড় হয়ে যাচ্ছে তখন আমাদের কি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা নেগেটিভ চলে আসছে না? আর আমরা জানি কি ফ্রিকোয়েন্সি নেগেটিভ হয় না, যার জন্য এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ। এই f1 f2 এর ইকুয়েশনটা এতগুলো যে ক্যালকুলেশন করলাম, এইভাবে আমরা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি। এখন বুঝছেন? আচ্ছা, জি ভাই আমাদের ব্যান্ড ওয়াইডটা কি ছিল কার্ভে দেখি আমরা, ছোট করে এখানে আঁকালাম। এটা ছিল হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, তার মানে f2, আর এটা ছিল লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি f1। মাঝখানে কি ছিল আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তাই তো?
তাহলে ব্যান্ডউইথ জি। কোনটা? ব্যান্ডউইথ হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির পার্থক্যটা না? জি অর্থাৎ আমরা যে দুইটা 3 dB পয়েন্ট পেয়েছিলাম, দুইটা 3 dB পয়েন্টের মধ্যকার দূরত্বটাই হচ্ছে কি আমাদের ব্যান্ডউইথ। এখন তাহলে আমাদের f2 থেকে f1 বিয়োগ করলে আমরা কি পাবো? ব্যান্ডউইথ পাবো কি? জি f2 মাইনাস f1। আচ্ছা যদি বিয়োগ করি দেখেন তো কোন টার্মগুলো আমাদের কেটে যায়? অনেক বড় ইকুয়েশন। আচ্ছা লিখি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই দিকটা মুছে দিই। আমরা বিয়োগ করছি, বিয়োগ চিহ্ন দিয়ে নিছি। এখন এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যাচ্ছে, তাই না? জি তাহলে আমরা লিখতে পারি 1/2 পাই ইন্টু কি, এই যে এই টার্মটা আর এই টার্মটা তাহলে যোগ হবে, তার মানে 2r বাই কি 2l, তাই তো? জি আচ্ছা 2 কাটা আর বাই আচ্ছা, এখন দেখেন এই টার্মটার আগে আছে কি প্লাস, এই টার্মটা কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এই টার্মটা আর এই টার্মটা কেটে যায়, তাই তো? জি তাহলে ব্যান্ডউইথ সমান আমরা কি পেলাম? আর বাই 2 পাই এল। r/2 পাই l। আমরা এতদিন মুখস্থ করে এসেছিলাম এই সূত্রগুলো, তাই না? জি ভাই একটু বুঝতে পারলাম। আচ্ছা r/2 পাই l আসলো। এটা আমাদের কিসে আসবে? যেহেতু ফ্রিকোয়েন্সিতে আমরা কি নিচ্ছি হার্টজের ইউনিট, ফ্রিকোয়েন্সি সমান, তাহলে এটা হার্টজ আসবে, তাই তো? আমাদের এই কাট অফ ফ্রিকোয়েন্সিটাও কি হার্টজ ইউনিট আসবে। যদি আমাদের কখনো রেডিয়ানের প্রয়োজন ছিল, তার মানে রেডিয়ান সমান আমরা কি জানি ওমেগা, তার মানে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি রেডিয়ানে কত হবে? 2πf2, তাই না? এটা এখন এটার ইউনিট কি হবে আমাদের? রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড কেন আসলো? দেখেন যখন আমাদের শুধু f2 ছিল তখন কি ছিল আমাদের ইউনিট হার্টজ, ওর সাথে যখন আমরা 2π দিয়ে গুণ করে নেব তখন অ্যাঙ্গুলার কি ফ্রিকোয়েন্সি চলে আসবে, তখন ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ব্যান্ডউইথকে যদি আমাদের কখনো রেডিয়ান পার সেকেন্ডে দেওয়া থাকে ইউনিট, আমরা কি বুঝতে পারবো আমাদের কোনটা ব্যান্ডউইথ বা কোনটা কি? তাহলে দেখেন ব্যান্ডউইথ রেডিয়ান পার সেকেন্ড হলে কি হবে আমাদের? 2π ইন্টু r/2πl। 2π কেটে যায়, r/l। ব্যান্ডউইথ কিন্তু আমরা r/l দিয়েও ক্যালকুলেশন করতে পারি, তখন ইউনিট কি হবে আমাদের? রেডিয়ান পার সেকেন্ড। বুঝা গেল? জি ভাই আচ্ছা আমরা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আরো কিছু সূত্র দিয়ে বের করতে পারি, সেগুলো দেখি এখন। অঙ্ক করার দায়িত্ব কিন্তু আপনাদের, আমি সূত্রগুলো বুঝাই দেবো কোন সূত্র কোথা থেকে আসবে বা কোথা থেকে চেঞ্জ হতে পারে। অঙ্ক হয়তো বা অল্প কিছু করাই দেবো, আপনাদের প্র্যাকটিস করতে হবে বাকিগুলা। সূত্রগুলো একটু ভালো করে বুঝবেন, তাহলে অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। দেখেন আমাদের যে কার্ভটা ছিল, এটা কি ছিল আমাদের fr, এটা f2, এটা ছিল f1, আর এটা হচ্ছে f। আচ্ছা আমাদের মাঝখানের এটুকু কি ছিল? ব্যান্ডউইথ, তাই না? দেখতে পাচ্ছেন আপনারা? আবার কেটে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা একটু কথা বলবেন, তাহলে ক্লাস নিতে সুবিধা হয়, নাহলে মনে হয় জি। যেন কেটে গেছেন বা আপনারা কেউ নাই বুঝতেছেন না এরকম। আচ্ছা তাহলে এখান থেকে আমরা এফ আর সমান কি লিখতে পারি? সরি এফ আর না, দেখেন f1 সমান, f1 তো আমাদের ছোট, এফ আর বড় এখানে, তাই না? তার মানে এখান থেকে আমাদের এইটুকু ছিল। এখন এইটুকু থেকে যদি আমরা
এটা না লিখে লিখতে পারি হচ্ছে f2 ইকুয়াল fr প্লাস ব্যান্ডউইথ ভাগ 2। এইটুকু আমাদের কি ছিল fr, তাই তো? আর আমাদের জি। মাঝখানের এইটুকু ছিল ব্যান্ডউইথ। এখন ব্যান্ডউইথের অর্ধেক টার্মটা আমরা যদি যোগ করে দিই এর সাথে, তাহলে কি পাবো? f2 পাবো না? তার জি মানে এই মাঝখানের এইটুকু আমাদের কি ব্যান্ডউইথের অর্ধেক, কারণ কি আমাদের এই টোটালটুকু ছিল ব্যান্ডউইথ, আর এই পার্ট তো মাঝামাঝি, তার মানে এই পাশটা আমাদের ব্যান্ডউইথ বাই 2, আবার এই পাশটাও আমাদের কি এটুকু ব্যান্ডউইথ বাই 2। তার মানে যখন আমরা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করব তখন লিখতে পারি fr প্লাস ব্যান্ডউইথ বাই 2, তাই তো? আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? fr এর ভ্যালুটা বসাই দিই 1/2 পাই রুট ওভার lc প্লাস ব্যান্ডউইথ সমান আমাদের কি ছিল r/2 পাই l, তাই না? জি তার মানে এখন কি হবে আমাদের r/4 পাই l, তাই তো? জি আচ্ছা, এবার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা আর একটা সূত্র দিয়ে করতে পারি, সেটা কিভাবে করব? সেম ভাবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমাদের এই পর্যন্ত, তাহলে এইটুকু যদি বাদ দিই তাহলে আমরা এইটুকু পাবো না কাট থেকে, দেখেন তো একটু। জি আমরা লিখতে পারি fr মাইনাস ব্যান্ডউইথ বাই 2। r/4 পাই l, বোঝা গেল এই পর্যন্ত? জি আচ্ছা, কাট আমাদের যে কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি, কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের ফেজ ডিফারেন্স কত ডিগ্রি আসবে? কাট অফ ফ্রিকোয়েন্সিতে ফেজ ডিফারেন্স কত ডিগ্রি? কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের ফেজ ডিফারেন্স কাট অফ ফ্রিকোয়েন্সিতে ফেজ ডিফারেন্স হচ্ছে আমাদের প্লাস মাইনাস 45 ডিগ্রি। তার মানে পাওয়ার ফ্যাক্টর কত? আমরা তো ইজিলি বের করতে পারবো cos 45 ডিগ্রি দিয়ে দিলে, তাই না? 0.707 আসবে, তাই তো? আচ্ছা, এখন পাওয়ার ফ্যাক্টর আমরা জানি শুধু একটা ভ্যালু হয় বা ফেজ ডিফারেন্স একটা হয়, আমাদের এখানে দুইটা কেন? একটা আপার কাট অফ আর একটা লোয়ার কাট অফ। থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। আপার কাট অফের সময় প্লাসটা হবে না মাইনাসটা হবে? দেখেন আমাদের এখানে কি ছিল, এক্সএল বেশি এক্সি ছোট, তাই না? আমাদের পাওয়ার ফ্যাক্টর কিন্তু আসবে কি cos 45 ডিগ্রি, তার মানে 0.707। উভয় ক্ষেত্রে আমাদের কি আপার কাট অফের সময়, তার মানে যখন f2 ফ্রিকোয়েন্সি তখন আমাদের পাওয়ার ফ্যাক্টরটা কি হবে ল্যাগিং, আর যখন লোয়ার কাট অফে নেব তখন আমাদের কি হবে লিডিং। 0.70 লিডিং। এই ল্যাগিং লিডিং বোঝানোর জন্য আমরা কি ফেজ পার্থক্যের আগে প্লাস মাইনাস সাইন ইউজ করতাম, মনে পড়ে? জি এই জন্য এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি আছে যার জন্য আমরা দুইটা কাট অফে দুইটা ফেজ পার্থক্য পাবো, দুইটার পার্থক্য সেম যার জন্য একবারে লিখে দিছি প্লাস মাইনাস 45 ডিগ্রি। আচ্ছা, এখন আসি কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর কাকে বলে? কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর বলেন দেখি সংখ্যাটা। কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর কোন একটা সার্কিটের রিঅ্যাক্টিভ এলিমেন্টের আড়াআড়িতে যে ভোল্টেজ পাবো এবং রেজিস্টিভ এলিমেন্টের আড়াআড়িতে যে ভোল্টেজ পাবো, এই দুইটা ভোল্টেজের অনুপাতটাই আমাদের কি কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর, তাই না? তার মানে আমরা লিখতে পারি কিউ সমান আই এক্স বাই কি আই আর, তাই তো? এখন দেখেন সিরিজ সার্কিটের জন্য তাহলে আমাদের কি আইটা বাদ যাচ্ছে, তাই তো? তাহলে এক্স
এখন এখানে আমরা এক্স এর পরিবর্তে যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বসাই, অর্থাৎ ইন্ডাক্টরের আরআরই ভোল্টেজ নিলাম আমরা, তাহলে ইন্ডাক্টরের আরআরই ভোল্টেজ নিলে এক্সএল, এক্সএল এর ভ্যালুটা আমরা বসাতে পারি না? পারি কি? যেহেতু রেজোন্যান্স অবস্থায়, তার মানে 2 পাই এফ আর এল, তাই তো? আর এখন এখানে আবার আমরা কি এফ আর এর ভ্যালু কি বসাইতে পারবো? জি আচ্ছা, আমরা বসাই দিই। তাহলে এখানে পাচ্ছে যে 2 পাই এল বাই আর, আর এফ এর ভ্যালু আলাদা করে বসালাম 1/2 পাই রুট এল সি। 2 পাই কেটে যায়, তাই না? এখন এই যে এল আর এই রুটের ভিতরে একটা এল থাকলো, এটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করি, তাহলে আমরা পাবো হচ্ছে 1/r রুট এল বাই সি। কেন? এখানে রুট সি তো রয়ে গেল, আর এখানে এল আছে, এল মানে কি দুইটা রুট এল, একটা একটা কেটে যায়, একটা রয়ে গেল, বুঝে গেল? জি তাহলে আমরা কিউ ফ্যাক্টর এই সূত্র দিয়েও ক্যালকুলেশন করতে পারবো, মাঝে যতগুলো টার্ম আছে ততগুলো টার্ম দিয়ে বের করতে পারবো, তাই তো? আচ্ছা, আবার যদি এখানে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স নিতাম, কারণ এক্সএল সমান এক্সি বাই আর, তাই না? এক্সএল সমান এক্সি, এখন এক্সি সমান আমরা কি লিখতে পারি? 1/r ইন্টু 2 পাই এফ আর সি। এফ আর এর ভ্যালুটা আবার আমরা বসাই দিতে পারি 2 পাই আর সি ইন্টু 1/, এরকম আসে না? দেখেন তো এফ আর এর ভ্যালুটা যদি আমরা বসাই দিই এখানে, এরকম আসে কি? আবার আপনারা জি। এখান থেকেও সংক্ষেপে লিখতে পারেন কি, কিউ ফ্যাক্টর সমান 1/2 পাই এফ আর সি। আপনাদের যে সূত্র দিয়ে খুশি সেই সূত্র দিয়ে অঙ্ক করতে পারবেন, প্রত্যেকটা টার্ম মনে রাখবেন যে সূত্রগুলো এইভাবে এইভাবে আসছিল, তাহলে অঙ্ক করার সময় যতই ঘুরিয়ে পেঁচিয়ে দিক, বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে দিক, পারা যাবে। আচ্ছা, আমাদের আর একটা সূত্র ছিল, দেখেন ব্যান্ডউইথ সমান আমরা কি পেয়েছিলাম? r/2 পাই এল, তাই না? আবার কিউ সমান কি পেলাম আমরা? 1/r রুট এল সি, তাই তো? জি এখন এই দুটা সূত্রকে যদি আমরা একত্রিত করি, তাহলে আমরা লিখতে পারি 1/q সমান ব্যান্ডউইথ বাই এফ আর, অর্থাৎ আপনি এখন ব্যান্ডউইথের এই ভ্যালুটা এখানে বসাই দেন, এফ আর এর যে ভ্যালু ছিল 1/2 পাই রুট এল সি, এই ভ্যালুটা যদি এখানে বসাই দেন, তাহলে এই কিউ সমান আমরা যে ইকুয়েশন পেয়েছিলাম এই ইকুয়েশন পেয়ে যাব। তার মানে দেখেন আমাদের ব্যান্ডউইথ, কিউ ফ্যাক্টর, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এই তিনটার মধ্যে সম্পর্ক আমরা এই সূত্র দিয়ে করতে পারি, তাই তো? জি আচ্ছা, আবার আমরা ব্যান্ডউইথ সমান কি লিখতে পারি? f2 মাইনাস f1, পারি না? তার মানে কিউ ফ্যাক্টর আমরা এই সূত্র থেকেও বের করতে পারবো। জি এখানে আমরা যে টার্মটা পেলাম এটাকে কি বলে? এটাকে কি বলে? ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। তার মানে প্রশ্নে যদি কখনো ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ চায় তাহলে এই সূত্র দিয়ে বের করবেন, বা এই সূত্রগুলো দিয়ে বের করতে পারেন। 1/q মানে ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। আচ্ছা, কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর আমাদের কেন প্রয়োজন? বা কোয়ালিটি ফ্যাক্টরের মান বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বলেন দেখি। সব লেখা আছে, এখান থেকে আমরা বলবো কোয়ালিটি ফ্যাক্টরের মান বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? কারোর আইডিয়া আছে কোয়ালিটি ফ্যাক্টরের মান কেমন হওয়া উচিত? আমাদের এই সূত্র থেকে আমরা কি দেখছি? কোয়ালিটি ফ্যাক্টর সমান ছিল কি এক্সএল বাই এক্সসি, সরি আই এক্সএল আর আই আর, এটা ছিল। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের মান বেশি হতে হলে আমাদের কি হবে? এই টার্মটা বেশি হওয়া লাগবে, তাই না? জি আমাদের ইন্ডাক্টরের আরআরই ভোল্টেজ বেশি প্রয়োজন না রেজিস্টিভ পাওয়ারটা আমাদের বেশি প্রয়োজন ছিল, কোনটা?
আমাদের রেজিস্টিভ Resistive- এলিমেন্টটা বেশি প্রয়োজন, তাই না? জি তার মানে আমাদের কোয়ালিটি ফ্যাক্টরের মান কি কম হওয়া ভালো। কম হলে আমাদের কি হবে, এই ভ্যালুটা কমে যাবে, তখন এই ভ্যালুটা বেশি হয়ে যাবে, তাই না? জি এটা মনে রাখবেন, এমসিকিউ তে বা ভাইবা বোর্ডে থাকে যে আমাদের কোয়ালিটি ফ্যাক্টরের মান বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো। কম হওয়া ভালো। আচ্ছা, এরপরে আসি আর একটা থিওরি কোশ্চেন, সিলেক্টিভিটি কাকে বলে? সিলেক্টিভিটি আপনারা টিউনিং করে করে কি করতেন, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতেন না রেডিওতে? জি তাহলে সিলেক্টিভিটি তো পারার কথা, কোন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি সিলেক্ট করার প্রক্রিয়াতে সিলেক্টিভিটি। আরো কিছু সূত্র আছে। ইন্ডাক্টরের আরআরই ভোল্টেজ কি হবে? ভিএল। ভিএল সমান রেজোন্যান্স অবস্থায় আই ম্যাক্স বাই কি এক্সএল, তাই তো? যদি আমাদের কখনো জি। প্রয়োজন হয় ইন্ডাক্টরের আরআরই ভোল্টেজ কত বের করো, আপনাকে বের করতে বললো, এখন আই ম্যাক্স সমান আমরা কি জানি, সাপ্লাই ভোল্টেজ ভি বাই কত, ভি বাই জেড টি, তাই তো? আচ্ছা, এখন জেড টি সমান আমরা কি জানতাম রেজোন্যান্স অবস্থায়, আর আর এক্সএল। আচ্ছা, আবার আমাদের কন্ডিশন কি ছিল, এক্সএল বাই আর, এটা সমান কি, এক্সএল বাই আর সমান আমাদের কিউ ছিল না? জি ভাই। তার মানে কোয়ালিটি ফ্যাক্টর আর সাপ্লাই ভোল্টেজ গুণ করলে ইন্ডাক্টরের আরআরই ভোল্টেজ পাবো, তাই না? জি ক্যাপাসিটরের ভোল্টেজ কি হবে, সেম ভাবেই আই ম্যাক্স এক্সসি। বুঝে গেল? আপনারা কি বুঝতে পারছেন এ পর্যন্ত? জি রেজোন্যান্সের উপর যা থিওরি বা সূত্র প্রয়োজন ছিল এগুলা, এর বাইরে আর কোনো সূত্র নাই আমার জানা মতে। এখন আমরা একটা অঙ্ক দেখতে পারি। একটা আরএলসি সিরিজ সার্কিট দেওয়া আছে আমাদের প্রশ্নে, প্রশ্নটা লিখলাম না, প্রশ্ন অনেক বড় তো, যেখানে রেজিস্টারের মান 30 ওহম, ইন্ডাক্টরের ভ্যালু দেওয়া আছে 20 মিলি হেনরি, ক্যাপাসিট্যান্সের ভ্যালু দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড, যেখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 9 ভোল্ট। আচ্ছা, প্রথম কোশ্চেন আপনাদের কাছে, এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত? শাহিদ ভাই, এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত হবে একটু বলেন দেখি। 2-4-5 সেকেন্ড লাগার কথা ক্যালকুলেশন করতে। এখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা কোন সূত্র দিয়ে বের করব, 1/2π√LC, পারা যাবে? ভ্যালুগুলো বসাই দিলে চলে আসবে, ইউনিট কি হবে আমাদের, হার্জ, তাই না? আচ্ছা, এরপরের কোশ্চেন, সার্কিটে ম্যাক্সিমাম কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে? ম্যাক্সিমাম কারেন্ট চেয়েছে এই সার্কিটে, তাহলে কত হবে সেটা, I = V বাই জেড আর, অর্থাৎ রেজোন্যান্স অবস্থায় সার্কিটের ইম্পিডেন্স, রেজোন্যান্স অবস্থায় সার্কিটের ইম্পিডেন্স কত, শুধু আর, তার মানে 9/30 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট। আচ্ছা, সার্কিটের কাট অফ কারেন্ট কত হবে বলতে পারবেন?
সার্কিটের কাট অফ কারেন্টের আমাদের সূত্র কি ছিল? আইসি ইকুয়াল টু আই ম্যাক্স বাই √2। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দেন। আচ্ছা, এই সার্কিটের কিউ ফ্যাক্টর কি হবে? কিউ ফ্যাক্টর আপনারা কি বুঝতে পারছেন অঙ্কটা? ভাই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 795.77 জি 795.77, অর্থাৎ 796 হার্টজ। কিউ ফ্যাক্টর সমান আমরা কি জানি? এক্সএল বাই আর। এখন এক্সএল সমান কি? 2πfl। আর এখন এফ এর মান আমাদের এখানে কত হবে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা কত ছিল? 796 এল, 20 মিলি হেনরি। এটা হচ্ছে আমাদের কিউ ফ্যাক্টর। আচ্ছা, এখন কিউ ফ্যাক্টরের ইউনিট কি হবে বলতে পারবেন? কিউ ফ্যাক্টরের ইউনিট এটা তো ইউনিট হওয়ার কথা না। ইউনিট হওয়ার কথা না কেন? এক্সএল বাই আর। এক্সএল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ইউনিট ওহম, রেজিস্ট্যান্সের ইউনিট ওহম ওহম। রেজিস্ট্যান্সের ওহম ওহম কেটে গেলে কোনো ইউনিট থাকে না, শুধু এটা একটা জি। ভ্যালু নাম্বার। আচ্ছা, ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের আরআরই ভোল্টেজ কত হবে? ভিএল ইকুয়াল ভিসি ইকুয়াল কি? আইএম এক্সএল, তাই তো? আচ্ছা, এই সার্কিটের ব্যান্ডউইথ কত হবে? এখানে এই সার্কিটের জন্য আমরা ব্যান্ডউইথ ক্যালকুলেশন করব। ব্যান্ডউইথের সূত্র কি ছিল আমাদের? R/2πL, তাই না? তার মানে আমরা ওখানে ব্যান্ডউইথও পেয়ে যাচ্ছি, তাই তো? আচ্ছা, এখন আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা আমরা কিভাবে বের করতে পারি? এফ আর মাইনাস কি ব্যান্ডউইথ বাই 2, আর আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এফ আর প্লাস ব্যান্ডউইথ বাই 2। এই ভ্যালুগুলো কত আসে আপনারা একটু ক্যালকুলেশন করেন। লাস্টে একটা কার্ভ আছে, কার্ভ আঁকাতে গেলে আমাদের ভ্যালুগুলো প্রয়োজন। দেখেন ব্যান্ডউইথ আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই দিই 32π হার্টজ, তার মানে আমরা এখানে কত পাচ্ছি? 677 এফএল। আচ্ছা, এই ভ্যালুগুলো আমাদের আসবে। এখন আপনাদের লাস্ট কোশ্চেন এই ম্যাথটার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কারেন্ট ওয়েভফর্ম অঙ্কন করো। আপনাদের কাছে কারেন্ট ওয়েভফর্ম চেয়েছে, তাহলে ফিগারটা কেমন হবে বলতে পারবেন? কারেন্ট ওয়েভফর্মটা কেমন হবে আমাদের? এখানে তো মানে কোনো ফেজ ডিফারেন্স নাই। কোথায়? রেজোন্যান্স অবস্থায়। আচ্ছা, রেজোন্যান্স অবস্থায় পাওয়ার ফ্যাক্টর বের করে নেন। কারেন্ট ওয়েভফর্ম চেয়েছে আমাদের। এটা আমাদের কি ছিল? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তার মানে এখানে ফ্রিকোয়েন্সি কত হবে? 796।
এটা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, যেটার ভ্যালু আমাদের কত ছিল 915। এটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটার ভ্যালু কত 677। আচ্ছা, এখন ম্যাক্সিমাম কারেন্ট কত ছিল আমাদের, এটা আই। কারেন্ট কত আসে একটু এখানে দেখেন তো। হ্যাঁ ওইটা হচ্ছে আসে 3.33 অ্যাম্পিয়ার। 3 পয়েন্ট, ঠিক করে বলেন, 9 কে 30 দিয়ে ভাগ দিচ্ছেন, ও আচ্ছা 0.33 অ্যাম্পিয়ার মেবি। 0.33। হ্যাঁ, এটা হচ্ছে 0.33 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমাদের যে কাট অফ কারেন্ট ছিল, কাট অফ কারেন্ট কত হবে তাহলে, 0.33 ভাগ √2 কত, এটা আসে 0.21। 0.21 অ্যাম্পিয়ার। আচ্ছা, তার মানে এই পয়েন্টটা আমাদের কারেন্ট কত হবে, 0.21 অ্যাম্পিয়ার। আচ্ছা, মাঝখানের এটুকু আমাদের কত, ব্যান্ড ওয়াইড, তাই না? ব্যান্ড ওয়াইডের ফ্রিকোয়েন্সি কত হবে, 238 হার্টজ। আচ্ছা, আর কিছু আছে দেওয়ার মতো, কিছু দেওয়ার মতো নাই। এখানে আমাদের 3 ডিবি পয়েন্ট কাট অফে। এটা হচ্ছে আমাদের যে কারেন্ট ওয়েভফর্ম চেয়েছিল সেটা, বুঝা গেল? এই কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন, আমাদের চাকরির পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে সেগুলো বোঝার কথা। এখন আমরা একটু সেগুলা সলিউশন করে দেখব। এটা আপনারা সলিউশন করবেন। এই ম্যাথটা আপনারা করেন, এটা আমি করে দেব না, আপনার অ্যান্সার গুলো বলবেন আর আমি মিলিয়ে নেব। আমাদের প্রশ্নে বলছে একটি সিরিজ রেজোন্যান্স সার্কিটে যার রেজিস্ট্যান্সের ভ্যালু 10 ওহম এবং ইন্ডাকট্যান্সের ভ্যালু 10 মিলি হেনরি, যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 10⁻6 হার্টজ হয়, তবে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত এবং ওই সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর কত? তাহলে আমাদের প্রথম কাজ কি, ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন করা। ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত হবে, কেউ একজন বলেন দেখি।
ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত হবে? বুঝা যায়? আপনারা কি বুঝতে পারছেন অঙ্কটা? জি ভাই বুঝতে পারছি। কারোর কোনো কোশ্চেন আছে এই অঙ্কের উপরে? আপনারা ক্যালকুলেশন করে দেখেন সি এর ভ্যালু কত আসে আর কিউ এর ভ্যালু কত আসে। এখান থেকে সি এর ভ্যালু কি বের করতে পারবেন? জি ভাই সি এর ভ্যালু বের করছি। কত? সি এর ভ্যালু আসছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -12 আসছে। ইন্টু 10 ইনভার্স 12, তাই তো? জি আচ্ছা, আর কিউ এর মান? যা, অসময়ে কারেন্ট চলে গেল। নেট আছে কি? একটু শেয়ার দেন, ওদের একটা এসএমএস দিয়ে